প্রিয় শ্রোতা বন্ধু, গল্পকাহিনীর দেশে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের গল্প বন্ধু। লেখক অচিন্ত্য কুমার সেনগুপ্ত। গল্প শুরু করবার আগে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। শুরু করছি আজকের গল্প বন্ধু। লেখক অচিন্ত্য কুমার সেনগুপ্ত। নিচে প্রায় সদর দরজার কাছেই ছোট্ট একটা ঘরে বিনোদ শোয় এবং একা শোয়। নিচেটা একদম ফাঁকা, তবু কিছুতেই বিনোদের ভয় নেই। সেদিন তাদের পাশের বাড়ির ছাদে যে একটা জলজ্যান্ত খুন হলো, এত হইচই হলো, এত কান্নাকাটি, এবং তারই ঘরের পাশের গলি দিয়ে যে সেই রক্তাক্ত মৃতদেহটা মোটরে করে হাসপাতালে নিয়ে গেল, এতেও বিনোদের ঘুম ভাঙেনি। মা তাকে জাগাতে এলে বলেছিল, পায়ের দিকের জানলাটা খুলে দাও, যা গরম আজ। মা বললেন, তুই ওপরে চল, আমার কাছে শুবি গিয়ে। বিনোদ পাশ ফিরে বলেছিল, কিসের তোমার ভয়? এত গোলমেলে সেই খুনেটা তো আর ঘুপটি মেরে বসে থাকেনি। কখন দিব্যি সরে পড়েছে, সে আবার এখানে ফিরে আসবে নাকি? মা অবুঝের মতন বললেন, না, তুই ওপরে চল। তুই এই ঘরে একা থাকিস বলে রাত্রে আমার ঘুম হয় না। চেঁচালেও শুনতে পাবো না। চেঁচানি তোমাদের শুনতে দেব না কি ভেবেছ? যদি ব্যাটা আসে, টুটি টিপে তার দম বন্ধ করে দেব না? তার দিদি বললেন, কিন্তু যাকে মেরেছে সে যদি জানলা দিয়ে এসে মুখ বাড়ায়? বিনোদ হেসে বলেছিল, তার মুখটা ভালো করে দেখবার জন্যই তো পায়ের দিকের জানলাটা খুলে রাখতে বললাম। মুখ যদি বাড়াই, তবে নেহাত না হয় দুটো গল্প করা যাবে। কিছুতেই বিনোদের ভয় নেই। তার স্কুলের বন্ধুরা কত ষড়যন্ত্র করে তাকে ভয় দেখাবার চেষ্টা করে রাত্রিবেলা জানলা দিয়ে হাত বাড়িয়ে মশারির দড়ি নাড়ে, ঢিল ছোড়ে, বিকট স্বরে হরিবোল দেয়, চাকরের হাতে পয়সা গুজে দরজা খুলিয়ে ওর তক্তপোষের তলায় গিয়ে লুকোয়, গোঁ করে ঠুকঠাক দুমদাম শব্দ করে। কিন্তু বিনোদের যেই ঘুম তো সেই ঘুম। শেষমেশে আরশোলার উৎপাতে ওরাই ঘর থেকে বেরিয়ে এসে পালিয়ে যায়। গায়ে ঠেলা দিয়ে জাগিয়ে বলে, কিছুতেই তোকে ভয় দেখাতে পারছি না রে বিনু। বিনোদ হেসে বলে, দুবেলা যে নিয়মিত ডন বৈঠক করে, তার আবার ভয় কিসের? খেয়ে হজম করি আর গভীর করে ঘুমাই। শেষকালে অভয়কে বলতে হয়, একা একা বাড়ি ফিরে যেতে আমারই এখন ভয় হচ্ছে। বিছানা থেকে ঝট করে লাফিয়ে উঠে বিনোদ বলে, চল তোকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। রাত তখন প্রায় 12টা। রাস্তাঘাট নিঝুম। বিনোদ তার বিছানায় অসাড়ে ঘুমোচ্ছে। এমন সময় সদর দরজার কড়া নড়ে উঠল। কে যেন গলা খাঁকড়ে বলল, বিনু, এই বিনু। সাধারণত এত সহজে বিনোদের ঘুম ভাঙে না, কিন্তু সেই অস্ফুট কণ্ঠের ডাক শুনে চট করে তার ঘুমটা ভেঙে গেল। এমন অনেক কালা আছে চেঁচিয়ে কথা বললে তারা এক বর্ণ যারা শুনতে পায় না, কিন্তু চলন্ত ট্রেনের শব্দের মধ্যেও আসতে তাদের একটু নিন্দে করলে তেড়ে উঠে বলে, কি বললে? ভাবো আমি শুনতে পাইনি? বিনোদেরও আজ সেই দশা। চুপি চুপি কেউ তাকে ভয় দেখাতে এসেছে বুঝি, কিন্তু সব সময়ই সে সাবধানী। জোরে ডাকলে সে তেমনি ঘুমায় বটে, কিন্তু আস্তে ডাকলে জেগে উঠতে জানে। পাছের লোকটা সাড়া পেয়ে পালায়, বিনোদ তাই কোনো কথা না বলে হাতে একটা লকলকে বেত নিয়ে নিঃশব্দে সদর দরজাটা খুলে দিল। সিঁড়ির উপর দাঁড়িয়ে অভয় হাসছে। বিনোদ তো অবাক, বলল, তুই এই সময়? এত রাতে কি দরকার? অভয় ভিতরে ঢুকে বলল, 9:30টার শোতে বায়োস্কোপে গিয়েছিলাম রে।
এই তো ফিরছি। তা তুই বাড়ি যাসনি? অভয় চাপা গলায় বলল, বাড়ি আর ফিরব না। কেন, কি হলো? বাবা মা আমাকে তাড়িয়ে দিয়েছেন। বিনোদ বিস্মিত হয়ে বলল, তাড়িয়ে দিয়েছেন কেন? কি অপরাধে? অপরাধ আর কি, ও বাড়িতে আমার আর পোষাবে না। তারপর ঘরের চৌকাঠের দিকে পা বাড়িয়ে বলল, চল ভেতরে চল বলছি। ঘরের এক কোণে ক্যানভাসের একটা ইজি চেয়ার, তার উপরে বসে অভয় বলল, তোর এখানে আজ আমি শোবরে, দিবি তো শুতে? বিনোদ আলো জ্বালালো, বলল, স্বচ্ছন্দে। আলোতে বিনোদ দেখল অভয় অত্যন্ত অদ্ভুত রকমভাবে সেজেছে। গায়ে গরদের পাঞ্জাবির ওপরে দামি শাল, পরনে নীল সিল্কের ধুতি, পায়ে জড়ির জুতো, হাতের কবজিতে সোনার রিস্টওয়াচ বাঁধা, সারা গায়ে এসেন্সের গন্ধে ভুরভুর করছে, পরিপাটি করে টেরি বাগানো, ডান হাতের আঙুলে হীরের একটা আংটি। বিনোদ বলল, এত সেজেগুজে বেরিয়েছিস? চেহারা দেখে তো ত্যায্যপুত্র বলে মনে হচ্ছে না। অভয় হেসে বলল, বাবা মা বাড়ি থেকে বার করে দিলেন বটে, কিন্তু যত কিছু আমার জিনিস ছিল সব সঙ্গে দিয়ে দিলেন। বললেন, এই নাও তোমার জিনিসপত্র, আর এই মুখো হয়েও না বাছাধন, যেখানে খুশি বেরিয়ে পড়ো। সেই যে জাপানি বাক্সটায় রোজ 2 আনা 4 আনা করে জমাতাম বিনু, সেই বাক্স ভেঙে সেই খুচরো সিকি আধুলি আমার পকেটে দিয়ে দিয়েছেন। বললেন, যেখানকার খুশি টিকিট কেটে ভেসে পড়ো, তোমার ওই কালো মুখ আর দেখতে চাই না। বিনোদ বিছানায় বসে অভয়ের মুখের দিকে এক দৃষ্টে অনেকক্ষণ চেয়ে রইল। পরে বলল, কিন্তু কিন্তু কি তুই করেছিলিস শুনি? বলছি, অভয় হাত বাড়িয়ে বলল, তোর ম্যাপের বইটা একটু দে তো। ম্যাপের বই? কি করবি? একটা জায়গা খুঁজে বের করব, খুব দূরে, যেখানে মানুষ সহজে যেতে পারে না। ধর গ্রিনল্যান্ড। বছরে 6টা মাস সেখানে তো রাতই থাকে। কঠিন বরফের দেশ, পড়িসনি ভূগোলে? বিনোদ হেসে উঠল, বলল, কিন্তু পকেটে তো মাত্র কয়েকটা টাকার খুচরো দেখতে পাচ্ছি, এই নিয়ে তুই গ্রিনল্যান্ডে যাবি? টেবিলের ওপর এই অ্যাটলাসটা পড়েছিল, সেটা হাত বাড়িয়ে তুলে নিয়ে অভয় পাতা উল্টাতে লাগল। বলল, এমন জায়গায় যাব যেখানে যেতে ভাড়াই লাগে না। বিনোদ হেসে বলল, আপাতত দেখছি সে তো আমার শোবার ঘর। তুই পাগলামি করিস না রে অভয়, চল তোকে বাড়ি রেখে আসি। বাবা বকেই থাকেন, এখন নিশ্চয়ই ব্যস্ত হয়ে তোকে খুঁজে বেড়াচ্ছেন। অভয় বলল, খুঁজুক গে, কিন্তু একবার যখন বেরিয়েছি আর আমি ফিরছি না। জাহাজে করে আমি স্পেনে যাব, সেখান থেকে কলম্বাসের মতো নতুন মহাদেশ আবিষ্কার করতে বেরোব। জাহাজ না পাই, সঙ্গী না জোটে, তবু আমি পেছপা হব না। আলোটা নেবা, আজ রাতটা তো এখানে ঘুমাতে দে। বিনোদ বলল, আমার বিছানা উঠে আয়, দুজনে খুব ধরবে। অভয় বলল, আরে না না, আমি চিত হয়ে আরাম করে শুতে পারবো এখানে। একটা বালিশ এগিয়ে দে দেখি। বলে সে নিজে আলো নিভিয়ে একটা বালিশ টেনে পিঠের তলায় রেখে আবার বলল, নে তুই এখন শুয়ে পড়, ঢের রাত হয়েছে। কাল ভোরে উঠে চা খেতে খেতে না হয় কর্তব্য ঠিক করা যাবে। বিনোদ বলল, এমনি তোর ঘুম আসবে? হতবাগা, উঠে আয় ওপরে। অন্ধকারে অভয় খিলখিল করে হেসে উঠে বলল, পাগল, ঘুম আসবে না কি রে? স্কুলে বেঞ্চের ওপর দাঁড়িয়ে পর্যন্ত ঘুমিয়েছি, আর এ তো দিব্যি মোলায়েম একটা চেয়ার। কলম্বাসের মতো যে দেশ জয়ে বেরোবে, তাকে খালি গায়ে শীতের রাতে শুকনো কাঠের ওপর শুলেও বেমানান দেখাবে না। থাম, তোকে আর বকবো না, এবার ঘুমো।
বিনোদের একটুতেই ঘুম আসে, কিন্তু অনেকক্ষণ চুপ করে চোখ বুজে থেকেও কিছুতেই আজ তার ঘুম এলো না। অভয়ের সঙ্গেই আরও খানিকক্ষণ গল্প করা যাক। চোখ না মেলেই ডাকলো, অভয়। অভয়ের কিন্তু কোনো সাড়া শব্দ নেই। মেরুদণ্ডে চোট খেয়েও ঘুমের তার এক বিন্দু ব্যাঘাত হয়নি। আবার ডাকলো, অভয়। সেই অন্ধকার কালো রাত্রি আর স্থূল নিঃশব্দতা। বিনোদ লাফিয়ে উঠে বসল। এ কি, ঘরে তো কেউ নেই। ম্যাপের খাতাটা মেঝের ওপর উল্টানো রয়েছে, চেয়ারের ওপর বালিশটা কুঁচকে পড়ে রয়েছে, আর দরজাটা খোলা। বিনোদ ঘর ছেড়ে সদর দরজার কাছে এলো। সদর দরজাটাও দুফাক হয়ে রয়েছে। অভয় আবার কখন দরজা খুলে বাইরে বেরিয়ে গেল? দুষ্টু ছেলে, তাকে ভয় দেখাবার নতুন ফন্দি করেছে বুঝি। কিন্তু বিনোদ দমবার পাত্র নয়। গায়ে কোটটা দিয়ে সে রাস্তায় নেমে পড়ল। কোথাও একটা জনপ্রাণী নেই। নিজের দ্রুত ও সশব্দ নিঃশ্বাস ছাড়া একটা সামান্য শব্দ কোথাও শুনতে পাচ্ছে না। আবার সে ডাকল, অভয়। মুহূর্তের মধ্যে তার খুব কাছে খিলখিল করে কে খুব জোরে হেসে উঠল, এবং সেই খণ্ড খণ্ড হাসির ঢেউ মিলিয়ে চোখের সামনে ভেসে উঠল অভয়। বিনোদ বলল, কোথায় গিয়েছিলি? বাহ, এখানেই তো তোর পাশে দাঁড়িয়েছিলাম। ঘরের মধ্যে ভীষণ গরম। অত গরমে কখনো ঘুম আসে? গরম কিরে পাগলা, এই কনকনে শীতের রাতে তোর গরম লাগছে? অভয় হেসে বলল, গরম বলে গরম, চারিদিকে দাউ দাউ করে আগুন জ্বলে উঠছে, টিকতে পারছি না। চল রাস্তায় একটু হাঁটি। বিনোদ ভাবল মন্দ নয়। বেড়াতে বেড়াতে গল্পের ফাঁকে অভয়কে তাদের বাড়ির দরজার কাছে নিয়ে গিয়ে পূর্ণবাবুকে ডেকে তার ছেলেকে তার হাতে ধরিয়ে দেবে। বিনোদ বলল, চল, কিন্তু সদর দরজাটা যে খোলা থাকবে। দাঁড়া, ভজুয়াকে বলে আসি দরজাটা বন্ধ করে দিতে। থাকবে, ডাকতে গেলে আমার মা টের পাবেন। ভেজিয়েই আসি দরজাটা, খানিক বাদই তো ফিরে আসছি, কি বল? অভয় বলল, তোর ভাবনা কি? তোকে তো আর তোর বাপ মা তাড়িয়ে দেয়নি। আমারই জন্য না হয় বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে। দুই বন্ধুর বড় রাস্তায় এসে পড়ল। কারোর মুখে কোনো কথা নেই। বিনোদ ভয় পেয়ে বলল, চল এবার ফের। অভয় হেসে বলল, কোথায়? এই তো বেশ যাচ্ছি। খানিক দূরে কয়েকজন লোক এদিকে এগিয়ে আসছে দেখা গেল। একজনকে বিনোদের মনে হলো খানিকটা পূর্ণবাবুর মতন দেখতে। লোকজন নিয়ে ছেলের খোঁজে বেরিয়েছেন নিশ্চয়ই। অভয়কে এবার স্বচ্ছন্দে ধরিয়ে দেওয়া যাবে। গায়ের জোরে বিনোদের সঙ্গে কখনোই এটে উঠবে না। লোকগুলো না বেঁকে তাদেরই সামনের দিকে এগিয়ে আসছে দেখে বিনোদ ভরসা পেল। অভয়কে বুঝতে না দিয়ে বলল, হ্যাঁ, আরও একটু বেরিয়ে আসি। অভয় বলল, কিন্তু খুব তাড়াতাড়ি। বাবা ওই এসে পড়লেন। তোর কাছে আমি সেই 7 আনা পয়সা ধারতুম না? সেই যে রেস্টুরেন্টে খাইয়েছিলিস, এই নে, চট করে বলে সে পকেটে হাতরে কতগুলো পয়সা বের করে বলল, গুনে নে শিগগিরি। বাবা, মেজদা, না কাকা, রামখুড়ো সব এসে পড়লেন যে। দেরি নয়, শিগগিরি তুলে নে পয়সাগুলো আহাম্মক। এই কথা বলে পয়সা ভরা হাত মেলে অভয় কাঁপতে লাগল। এখনই সে যেন ঊর্ধ্বশ্বাসে ছুটে পালাবে। বিনোদ এরই জন্য আগে থেকে প্রস্তুত ছিল। গায়ের জোরে তার সঙ্গে তাদের স্কুলের বন্ধুরা তো দূরের কথা, মাস্টাররাই পেরে উঠতেন না। সে তাড়াতাড়ি অভয়কে দুই শক্ত হাতে চাপটে ধরে বলল, কিন্তু কোথায় তুই যাবি? তোকে ধরিয়ে দেব না এবার আমি? এ কি, কিন্তু অভয় কোথায়? বিনোদ 2 হাত দিয়ে নিজের বুকটা জোরে চেপে ধরে নিজের সঙ্গে অকারণে ধস্তাধস্তি করছে। অভয় তো কোথাও নেই। কখন টুক করে সরে পড়েছে? নিশ্চয়ই এই পাশের গলি দিয়ে গেছে। এখনও ছুটলে তাকে ধরা যাবে। দেখতে দেখতে পূর্ণবাবু দলবল নিয়ে কাছে এসে পড়লেন। বিনোদ তখন ফুটপাতে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপছে। পূর্ণবাবুকে দেখে তার বুকে জোর এলো। সে এগিয়ে গিয়ে বলল, আপনারা অভয়কে খুঁজতে বেরিয়েছেন তো? পূর্ণবাবু তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন। বিনোদ বলল, সে এই গলি দিয়ে পালিয়েছে। আসুন আমার সঙ্গে,
খুব জোরে ছুটলে এখনও তাকে ধরতে পারবেন। আমি তাকে জাপটে ধরে ধরে রাখতে পারলাম না। আপনারা কেউ ওদিক দিয়ে ঘুরে যান, আমি এদিক দিয়ে যাচ্ছি। ওইখানে কোথাও লুকিয়ে আছে ও নিশ্চয়ই। পূর্ণবাবু হঠাৎ তাকে বুকে জড়িয়ে শিশুর মতো ভেউ ভেউ করে কেঁদে উঠলেন। বললেন, কই তোমার অভয়, ওই দেখো। বলে চারজনের কাঁধে উত্তোলিত একটি খাটিয়ার পানে ইঙ্গিত করলেন। বিনোদ কিছু বুঝতে পারল না। খাটিয়ার ওপরে লম্বালম্বি কি একটা জিনিস আগাগোড়া ঢাকা। কে একজন বলল, আজ বিকেলের মোটর চাপা পড়ে সে মারা গেছে। বিনোদ সমস্ত গায়ে একটা ঝাঁকুনি দিয়ে বলল, কি বলছেন সব মিথ্যে কথা? সে এতক্ষণ আমার সঙ্গে বসে গল্প করল, দুজনে বেড়াতে বেরুলাম। কেন আমায় মিচিমিচি ভয় দেখাচ্ছেন? সে বলল আপনারা তাকে তাড়িয়ে দিয়েছেন, সে স্পেনে যাচ্ছে, সেখান থেকে জাহাজে করে আমেরিকায় যাবে, কত কথা বলল আমাকে পয়সা দিতে চাইল, গরদের পাঞ্জাবির ওপর মেরুনার শাল। আসুন না আমার সঙ্গে এই গলিতে, তাকে বার করে না দিই তো কি বলছি। পূর্ণবাবু এগোতে লাগলেন। বিনোদ হতভম্বের মতন তেমনি দাঁড়িয়ে আছে। ব্যাপারটা সে স্পষ্ট করে এখনও বুঝতে পারছে না। সে ঘুমিয়ে স্বপ্ন দেখছে নাকি? না তো। রসা রোড, রাস্তার এক পারের ইলেকট্রিক ও অন্য পারে গ্যাস বাতি জ্বলছে, লাঠি হাতে ওই একটা কনস্টেবল, দূরে এই পূর্ণবাবুর দল চলছে শ্মশানে। পূর্ণবাবু হেঁকে বললেন, তুমি এবার বাড়ি যাও বিনু। বিনোদ তবু নড়ে না। ভয়ে সে জমে গেছে। তার কেবলই মনে হচ্ছে পূর্ণবাবুরা কালীঘাটের দিকে ঘুরে গেলেই পাশের গলি দিয়ে অভয় বেরিয়ে আসবে। অভয় আবার বেরিয়ে আসবে ভাবতে বিনোদ হঠাৎ আর্তস্বরে চেঁচিয়ে উঠল। কিন্তু আবার অমনি সেই খিলখিলে হাসি, একেবারে তার কাছে, রাস্তার ওপরে। কিন্তু অভয় তো কোথাও নেই। একটা ট্যাক্সি চলে যাচ্ছে মাত্র। ট্যাক্সিটা বিনোদ দাঁড় করালো। বাড়ি থেকে অনেক দূরে সে চলে এসেছিল। এখন পায়ে হেঁটে কিছুতেই সে যেতে পারবে না। পেছন থেকে অভয় এসে তার সঙ্গ নেবে, তার কাঁধে হাত রেখে গল্প করতে চাইবে। 7 আনা সে ধেড়েছিল, এখনও সে ভোলেনি। ট্যাক্সি চেপে বিনোদ বলল, চালাও এলএনবি রোড। কিন্তু কিছু দূর থেকেই মনে হলো ট্যাক্সিটার আগে আগে অভয়ও ছুটে চলেছে। কিছুতেই সে বিনোদকে ছেড়ে দেবে না। বিনোদ চেঁচিয়ে উঠল, খুব জোরে চালাও পাইজি। শিখ ড্রাইভার গাড়ি খুব জোরে ছুটিয়েছে। অভয় ট্যাক্সির সঙ্গে সমানে চলতে পারছে না। হাত তুলে স্পষ্ট সে বলল, আস্তে। কিন্তু ট্যাক্সি থামল না। তার গায়ের উপর হুড়মুড় করে পড়ল। বেচারা অভয়ে দলা পাকিয়ে চাকার তলায় চেপটে গেল। বিনোদ চোখ বন্ধ করে কর্কশ গলায় চিৎকার করে উঠল, গেল গেল, বাঁধো গাড়ি বাঁধো, শিগগিরই বলছি, গাড়িটা থামাও। ড্রাইভার কিছু বুঝতে না পেরে গাড়ি থামিয়ে বলল, क्या हुआ साहब जी? বিনোদ ঝুঁকে পড়ে গাড়ির তলাটা দেখতে লাগলো। কিন্তু আশ্চর্য, কোথাও এক বিন্দু রক্ত নেই। অভয় তাড়াতাড়ি উঠে এসে খিলখিল করে হেসে গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে বলল, ভয় কি, আমার কিছুই হয়নি, খালি এই মেরুদণ্ডটা সামান্য একটু চোট লেগেছে। খুব হাওয়া খেতে বেরিয়েছিলি। যাই হোক, আচ্ছা, গুড নাইট। তারপর আর তাকে আর দেখা গেল না। প্রিয় শ্রোতা বন্ধু, এই ছিল আজকের গল্প বন্ধু। লেখক ছিলেন অচিন্ত কুমার সেনগুপ্ত। শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন। আজকের এই গল্প দিয়ে আমাদের আজকের এই পর্ব এখানেই শেষ হচ্ছে। আগামী রবিবার আরেকটি গল্প নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।